আচ্ছা, আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্য সেগুলো বের করছিলাম আর কি। তো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু যদি হয় সেখানে ক্ষেত্র প্রাবল্য কেমন হবে সেটা, এবং দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় তার ক্ষেত্র প্রাবল্য কী হবে সেটা। তো সেই দুটো রেজাল্টকে কাজে লাগিয়ে আজকে আমরা দেখব যে কোনো বিন্দুতে প্রাবল্য। যে কোনো বিন্দুতে প্রাবল্য। তো আমি একটুখানি আগের দিনের রেজাল্টগুলো একটুখানি বলি। আমরা আগের দিন যেটা দেখেছিলাম, মানে ধরো এইখানে একটা প্লাস কিউ মাইনাস কিউ এরকম অ্যাক্সিস যদি হয়, অ্যাক্সিসের জন্য এরকম একটা বিন্দু ছিল পিতে, এইটা তার মিডল পয়েন্ট ও, এইটা আমি আর ডিস্টেন্স দিয়েছিলাম, এইটা টোটাল ডিস্টেন্সটা আমার 2l ছিল, এই পর্যন্ত আমার 2l ছিল, তাহলে এইটুকু ডিস্টেন্সটা আমার হচ্ছে l, আর এইটুকু ডিস্টেন্সটা আমার হচ্ছে l। তাহলে পরে আমরা দেখেছিলাম যে যে যদি আটটা মাছ 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 যদি l হয়, অর্থাৎ এইটা যদি অনেক দূরে কোনো একটা বিন্দু হয়, সেক্ষেত্রে আমরা ফাইনাল রেজাল্টটা দেখেছিলাম ই সমান সমান আমার এসেছিল 1/4 এপসাইলন আর এপসাইলন নট 2p ডিভাইডেড বাই আর কিউব। এইটা আমরা দেখেছিলাম। তার মানে অ্যাক্সিসের উপরে অনেক দূরে কোনো না কোনো বিন্দুতে সেটা হচ্ছে। আর একটা আমরা আগের দিন দেখেছিলাম, এটা আমরা 1 নম্বর কেস ছিল। 2 নম্বর কেস ছিল যে এটা লিখি যে দ্বিমেরু অক্ষের উপর, এটা আমার ছিল দ্বিমেরু অক্ষের উপর। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর, দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর, আমার হ্যান্ডরাইটিং বড্ড বাজে আর কি, তোমরা জানোই সেটা। তো যাই হোক, হ্যান্ডরাইটিং নিয়ে কোনো আপত্তি নেই। তো এইটা এরকম ছিল যে একই রকমভাবে ধরো এইখানে একটা মাইনাস চার্জ, এইখানে একটা প্লাস চার্জ, এরা ক্ষুদ্র ডিস্টেন্সে একটা দ্বিমেরু ভ্রামক তৈরি করেছে। এর এর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক এরকম জায়গায় ধরো একটা বিন্দু রয়েছে পি, এটা মিডল পয়েন্ট ও, একই রকমভাবে এই ডিস্টেন্সটা 2l। তো তাহলে পরে সেক্ষেত্রে আমার এই পয়েন্টে এই দ্বিমেরুর জন্য আমার আমার ক্ষেত্র প্রাবল্যটা কত হবে সেটা আমরা দেখেছিলাম। তো যাই হোক, এইটা এখান থেকে জুড়ে দিয়েছিলাম, এটা এখান থেকে এইটা জুড়ে দিয়েছিলাম করে, এটা নেগেটিভ যেহেতু এটা এইদিকে আসছিল, এটা পজিটিভ, এটা বাইরের দিকে যাচ্ছিল, এদের লব্ধিটা এইদিকে একটা থাকবে আর এইদিকে একটা কম্পোনেন্ট আর নিচের দিকে একটা কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়েছিল। তো এগুলো আমরা আগের ভিডিওতেই ডিসকাশন করেছি, আমি ফার্দার ডিসকাশন করছি না। তো এটা রেজাল্টটা কী ছিল না, এটার ফাইনাল রেজাল্টটা ছিল এক্ষেত্রেও যদি আটটা মাছ মাছ এল হয়, অর্থাৎ এই বিন্দুটা যদি অনেক দূরে কোনো একটা বিন্দু হয়, সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা ফাইনাল রেজাল্টটা পেয়েছিলাম ই সমান সমান 1/4 এপসাইলন আর এপসাইলন নট পি ডিভাইডেড বাই আর কিউব। তো এই দুটো রেজাল্ট আমরা পেয়েছিলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর অ্যাক্সিসের উপর। এখানে পি কিন্তু দু জায়গাতেই পি সমান সমান কিন্তু আমার এক্ষেত্রে 2 × Q হচ্ছে এল, এটা একটা ভ্রামক ছিল। তো যাই হোক, তো আমাদের এই রেজাল্টটা এই রেজাল্টটা এবং এই রেজাল্টটা আজকে কাজে লাগবে। কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কাজে লাগবে না, যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। আজকে কিন্তু আমরা দেখব যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য।
এই যে কোনো বিন্দুটা কিন্তু এইরকম লম্ব সমদ্বিখণ্ডকের উপরে থাকবে না, এরকম কিন্তু অ্যাক্সিসের উপরেও থাকবে না। তাহলে কি করে থাকবে না, তাহলে থাকবে 3 নাম্বারটা, যেটা হচ্ছে যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দুতে প্রাবল্য, এই যে কোনো বিন্দুতে প্রাবল্যটা আমার আসবে কিন্তু, তার পিকচারটা প্রথমে এঁকে দিই। পিকচারটা আঁকতে গেলে এটা কিন্তু এরকম হচ্ছে যে মাইনাস চার্জ এইটা, এইটা ধরো প্লাস, এইটা দিয়ে মেরু ভ্রামক তৈরি করেছে, এগেইন 12 ডিস্টেন্স। এটা মিডল পয়েন্ট হচ্ছে এইবারে বিন্দুটা আমি এরকমও রাখবো না, এরকম জায়গাতেও রাখবো না, এবারে বিন্দুটা কিন্তু আমাদের কাছে ধরো এরকম একটা অ্যাঙ্গেল করে রাখলাম। ধরো এইখানটায় আমার পি বিন্দুটা রয়েছে, এইখানে অ্যাঙ্গেলটা ধরো থেটা অ্যাঙ্গেল করেছে। এখানে ভ্রামকের ডিরেকশনটা এখানে পি এইদিকে থাকবে, এই পি ভ্রামকটা সেই ভ্রামকের সঙ্গে ধরো এরকম থেটা অ্যাঙ্গেল করে রয়েছে। তাহলে এই সিস্টেমটার জন্য এই বিন্দুতে আমার প্রাবল্য কত হচ্ছে সেটা দেখতে হবে। এবার আমরা ভেক্টরটা পড়েছি, ভেক্টরটা জানি। এখানে কি করব না, ভেক্টর কম্পোনেন্টে আমি ভাগ করে দেব। কীরকম ভেক্টর কম্পোনেন্টে ভাগ করব না, যেহেতু ভ্রামকের ডিরেকশনটা আমার এই বরাবর, এদিকে আমার ভ্রামকের ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে পরে এর অ্যাঙ্গেলের দিকে একটা কম্পোনেন্ট থাকবে, অ্যাঙ্গেলের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে একটা কম্পোনেন্ট থাকবে। অ্যাঙ্গেলের দিকের কম্পোনেন্টটা আমি বলছি পি আর, এইটাকে আমি নাম দিচ্ছি পি কস থিটা। আর অ্যাঙ্গেলের সঙ্গে পারপেন্ডিকুলার দিকে একটা কম্পোনেন্ট থাকবে, তার মানে এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, এটাকে আমি নাম দিচ্ছি, মানে এইটা কিন্তু 90 ডিগ্রি আর কি, এইটা, এই কম্পোনেন্টটার নাম আমি দিচ্ছি পি থিটা, এটাকে আমি বলছি পি সাইন থিটা। যেহেতু এই ভেক্টরটার এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, তাহলে এইটা পি কস থিটা, এটা পি সাইন থিটা। তাহলে অবভিয়াসলি পিছনের দিকে এই একই কম্পোনেন্ট থাকবে, এই আমি পি সাইন থিটাও বলতে পারি। অবশ্যই নেগেটিভ দিকে থাকছে মানে এটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি মাইনাস একটা পি সাইন থিটা হতো। তো এই হচ্ছে জেনারেল ফিগারটা আর কি, যে কোনো বিন্দু, এইরকম বিন্দুতে প্রাবল্যটা কী হবে। এবার আমরা দেখি ক্যালকুলেশন করে একটু একটু করে যে কম্পোনেন্টগুলোর জন্য কিভাবে আসছে প্রাবল্যটা। তাহলে এই দ্বিমেরুর জন্য এই বিন্দুতে প্রাবল্যটা দেখব। তো এই ধরলাম যে পি বিন্দুটার স্থানাঙ্কটা হচ্ছে আর থিটা, তাহলে এইদিকে ভ্রামকটা আমার পি, এইদিকে তার কম্পোনেন্টটা পি কস থিটা, এদিকে পি সাইন থিটা। এইবার আমি ধরে নিচ্ছি ভ্রামকটা যেহেতু আমার পি সমান সমান 2q ইন্টু এল, অবভিয়াসলি এটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটুখানি আমাকে খেয়াল রাখতে হবে, এগুলো আগে আমরা জেনেছি। হ্যাঁ, এটা যদি আমার এ বিন্দু হয়, এটা যদি আমার বিন্দু হয়, তাহলে টু এলটা অ্যাকচুয়ালি এ বি বিন্দুটাকেই বোঝাচ্ছে। তো এই যে এই কম্পোনেন্টটা রয়েছে, তো এই কম্পোনেন্টের জন্য এই কম্পোনেন্ট বরাবর এই বিন্দুতে আমাকে যদি প্রাবল্যটা বের করতে হয়, তাহলে কি আসছে না, এটা এই কম্পোনেন্টের জন্য মানে এই কম্পোনেন্টটা আমার পি কস থিটা, এই পি কস থিটাটা তাহলে এই দিকের ভ্রামক, যেহেতু একটা কম্পোনেন্ট এগেইন, তাহলে পি কস থিটার জন্য আমার ভ্রামকটা অবভিয়াসলি আসবে এইটা E1 সমান সমান 1/4 পাই এপসাইলন আর এপসাইলন নট 2p ডিভাইডেড বাই আর কিউব। আমরা একটু আগেই দেখলাম যে যদি অ্যাক্সিসের উপরে হয়, দ্বিমেরু অক্ষের উপরে হয়, তাহলে কিন্তু এখানটায় 2p, নিচে কিন্তু আর কিউব আসে। আচ্ছা, এইটা আমরা দেখে নিলাম। তো পি বলতে এখানটায় পি আর দিতে হবে, পি আর কস,
তো আর পরের জায়গায় আমি পি আর এর মানটা লিখছি 1/4 পাই এপসাইলন নট, এটা আর, এটা এপসাইলন, এইটার উপরে আসবে 2p cos থিটা ডিভাইডেড বাই আমার আর কিউব। এই জিনিসটা তাহলে আমার দাঁড়াচ্ছে, এটার ডিরেকশন কিন্তু আমার দাঁড়াবে এই দিকে, অ্যাক্সিস বরাবর এটা ডিরেকশন এইদিকে থাকছে। আচ্ছা, এবার পারপেন্ডিকুলার দিক কিন্তু দেখো অ্যাকচুয়ালি এই দিকটা, এই দিকটা পারপেন্ডিকুলারটা হয়েছে, বাট যেহেতু কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল করে উপরের দিকে রয়েছে, তাহলে আমরা কিন্তু এই ডিরেকশনটা কিন্তু এই দিকে নেব, উপরের দিকে নেব। মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য আমার প্রাবল্যটা আমি E2 লিখছি, এইটাকে আমি লিখব E2, এটার ডিরেকশন কিন্তু পারপেন্ডিকুলার, যেহেতু আমি এইখানটায় লিখে দিচ্ছি, অর্থাৎ এই ডিরেকশনটার অপোজিট ডিরেকশন এটা E2। এটা কিন্তু আমার আসবে একই রকমভাবে 1/4 পাই এপসাইলন আর এপসাইলন নট, এটা কিন্তু 2p থিটা ডিভাইডেড বাই আর কিউব। আচ্ছা, আমি একটুখানি ভুল লিখেছি, 2টা হবে না। আমরা যখন পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা দেখলাম সেখানে কিন্তু 2 ছিল না, তাই না? তাহলে 2টা হবে না, 2 কিন্তু বাদ, কারণ পারপেন্ডিকুলার কম্পোনেন্টে কিন্তু কোনো 2 ছিল না। একটুখানি ভিডিওটা ব্যাক করে দেখবে, সেখানটা আমি লিখেছি আজকেও, সেখানে কিন্তু শুধু p ছিল, তো এখানে কিন্তু p থাকবে, 2 থাকবে না। তাহলে এটার সঙ্গে p থিটা বাই আর কিউব থাকবে, তাহলে আমার এইটা আসবে 4 এপসাইলন আর এপসাইলন নট, পি থিটার জায়গায় মানটা বসিয়ে দিলে পি সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এইটা আমার হচ্ছে E2, এটার ডিরেকশনটা এই দিকে, E1 এর ডিরেকশনটা কিন্তু এই দিকে। আচ্ছা, দুটো কম্পোনেন্ট পেলাম, তারা পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে লব্ধি প্রাবল্যটা আমার আসবে, লব্ধি প্রাবল্য কিন্তু আমার E সমান সমান আন্ডার রুটের মধ্যে আমার কিন্তু আসবে E1 স্কোয়ার যোগ E2 স্কোয়ার। আমরা লব্ধি ভেক্টর বের করা জানি, লব্ধি ভেক্টর কী করে বের করে, মাঝখানের অ্যাঙ্গেলটা থাকলে কি করতে হয়, এখানে আর একটা কম্পোনেন্ট দিতে হতো, E2 E1 E2, তারপর আসতো cos কিন্তু 90 ডিগ্রি, তাই না? তো এই পুরো পোর্শনটা 0, এই পোর্শনটা আমরা লিখি না। তো যাই হোক, এটা কিন্তু আসছে E1 স্কোয়ার যোগ E2 স্কোয়ার, এইটা এরকম আসছে। তো এটা এরকম আসছে, তাহলে ধরে নিচ্ছি লব্ধি ভেক্টরটা, যেটাকে আমি ই নাম দিচ্ছি, সেটা আমি ই নাম দিচ্ছি, এবং এইটা কিন্তু এই কম্পোনেন্টের সঙ্গে একটা ফাই কোণ করেছে। ধরো এটা ডিরেকশন আমি এইদিকে টানলাম, এই কম্পোনেন্টের সাথে কিন্তু ফাই কোণ করেছে এইখানটায়, তাহলে অবভিয়াসলি এখানটায় এগেইন E2 আছে, তাহলে ফাই যেহেতু আমি এখানটায় করেছি, তাহলে আমি এখান থেকে কিন্তু ট্যান ফাই সমান সমান লিখতে পারি E2 ডিভাইডেড বাই E1, এইটা আমি লিখতে পারি। তাহলে E2 ডিভাইডেড বাই E1 মানে E2 মানে এইটা, আর E1 মানে এইটা। তাহলে দেখতেই পাচ্ছ E2 এর মধ্যে এখানে p 4 পাই এপসাইলন নট আর কিউবটা কমন রয়েছে, তাহলে নিচে একটা হাফ আসবে, পি আর আর কেটে যাবে, আর দেখো E2-র উপরে সাইন থিটা রয়েছে, আর E1 এর নিচে কস থিটা রয়েছে, সাইন থিটা কস থিটা করলে কিন্তু একটা আসবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ডিভাইডেড বাই 2 মানে হাফ অফ ট্যান থিটা, এটা আসছে। তার মানে এখান থেকে আমি এই জিনিসটা পেলাম। এইবার এখান থেকে অ্যাঙ্গেলটা বের করলে আমাকে এটা ইনভার্স করে দিতে হয়, ট্যান ইনভার্স, এটা কিন্তু আসবে হাফ অফ ট্যান থিটা, এই জিনিসটা। তো এইটা হচ্ছে লব্ধি প্রাবল্যের ডিরেকশনটা কিন্তু এই দিকে, এটার সাথে কিন্তু ফাই অ্যাঙ্গেল করে রয়েছে। তুমি যদি ছবি করে দাও, ছবি করার পর যদি ক্যালকুলেশনটা তুমি লিখো, তাহলে ঠিক আছে। এবার রেজাল্টটা দেখি কি দাঁড়াচ্ছে, না আমি তো ডিরেকশনটা আগে দেখালাম, রেজাল্টটা এবার কি হচ্ছে। রেজাল্টটা আমার যেটা হবে সেটা দেখো, যদি মানটা আমি বসিয়ে টসিয়ে দিতাম, যেমন এই যে কম্পোনেন্টটা রয়েছে
এই কম্পোনেন্টটা রয়েছে। তো এর মানগুলো যদি বসিয়ে দিতাম, এটা কি প্রথমে লিখে স্কোয়ার করতাম, এটাকে লিখে স্কোয়ার করতাম আন্ডার রুটের মধ্যে, তারপর বের করতাম। তো এখানে 1/4 তার হোল স্কোয়ার আসতো, এটা তার হোল স্কোয়ার আসতো, বের করলে ওইটাই থাকতো। তারপর এখানে দেখো পি স্কোয়ার আছে, এখানেও পি স্কোয়ার, বের করলে ওটাই থাকতো। বাট এখানে 2 আছে, এখানে কস থিটা, এখানে সাইন থিটা, তাহলে এই দুটোর স্কোয়ার করলে কিন্তু 4 কস স্কোয়ার থিটা, এখানে কিন্তু সাইন স্কোয়ার থিটা দাঁড়াতো। তার মানে বাইরের দিকে আমার এই কম্পোনেন্টটাই পড়ে থাকছে 4πε r/ε0। বাট আন্ডার রুটের মধ্যে এটার জন্য আসছে 4 কস স্কোয়ার থিটা, এটার জন্য আসছে সাইন স্কোয়ার থিটা। এবার আমরা রিলেশন জানি, সরি একটু মিস্টেক হয়েছিল। এবার আমরা রিলেশন জানি যে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমি এটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করলে এই 4 কস স্কোয়ার থিটাকে একটা কস স্কোয়ার থিটা বাদ চলে যাবে, আর একটা প্লাস 1 পড়ে থাকবে। তাহলে সিম্পলি আমি এই জিনিসটা এরকম করে লিখতে পারি, p ডিভাইডেড বাই 4πε r আন্ডার রুটের মধ্যে 3 কস স্কোয়ার থিটা প্লাস 1। তো এইটা হচ্ছে আমার ই ভেক্টরটা, ডিরেকশনটা আমি এখানটায় দেখিয়েছি, এইটা তার ডিরেকশন, এইটা তার ভেক্টরের মানটা আর কি, মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা। আর এখানটায় যে রিলেশনটা আমি ইউজ করেছি সেটা এই জিনিসটা আর কি, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার, এইটা এখানটায় বসালে পরে এই জিনিসটা আসে। তো এটাই ছিল যে যে কোনো বিন্দুতে প্রাবল্য, অর্থাৎ এই এই জিনিসটার রেজাল্টটা আমরা পেলাম। তো আমরা 3 ধরনের জিনিসই দেখলাম, তাদের রেজাল্টগুলো আমরা দেখলাম। তো ঠিক আছে, এর পরবর্তী জিনিসটা আমি এবার বলছি। তো এখন যেটা দেখব যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। তো টর্ক জিনিসটা তো আমরা জানি বাবা, যে টর্ক মানে হচ্ছে যদি দুটি সমান মানের বল একই রেখায় প্রয়োগ না করে, মানে বিপরীতমুখী অবশ্যই হবে, একই রেখায় হবে না, তাহলে পরে যদি কোনো একটা বস্তুর উপর, এরকম একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তাহলে সেখানে একটা, সেই বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন চলে আসে। তো এই জিনিসটাই তো টর্ক, এবং টর্কের মানটা আমরা বের করি আর কি, যে যে কোনো একটা বলের মান এবং তাদের মাঝখানের যে লম্ব দূরত্ব হবে সেটা। তো যাই হোক, এবার ধরো আমার সুষম তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা ধরো এরকমভাবে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এবারে সুষম তড়িৎ ক্ষেত্রে আমার ধরো এখানটায় এটা মাইনাস কিউ, এটা ধরো প্লাস কিউ, এরকম একটা কি রয়েছে, তড়িৎ দ্বিমেরু রয়েছে। এই ইলেকট্রিক ফিল্ড যেটা সুষম রয়েছে তার সাথে ধরো থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তো এই দ্বিমেরুর জন্য এই সুষম তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন যেগুলো আপার ডিরেকশন ছিল, তার উপর ক্রিয়াশীল টর্কটা কী হবে, এই ছবিটাকে পরিষ্কার করে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা কম্পোনেন্ট নিচ্ছি, মানে আমি এইভাবে ধরো একটা ইলেকট্রিক ফিল্ডকে বোঝাচ্ছি, এবং এই পয়েন্ট দুটোতে আমার তড়িৎ দ্বিমেরু, এই প্লাস আধান মাইনাস আধানগুলো, ঠিক আছে। এইটা ধরো এ বিন্দু, এইটা বি বিন্দু, এইখানে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তাহলে এই দিকে থাকছে। তো এই পয়েন্টের মধ্যে কিন্তু যে ফোর্সটা কাজ করবে সেটা কিন্তু আসবে কিউ ইন্টু ই। একটা চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যে ফোর্সটা কাজ করে সেটা কিন্তু কিউ ইন্টু ই হয়, অর্থাৎ এফ সমান সমান কিউ ইন্টু ই। এই ফোর্সটা কিন্তু
লেখা হয়েছে। একই রকমভাবে নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটাও কিন্তু এগেইন কিউ ইন্টু ই আসবে। মানে ওই চার্জ ইন্টু এটা, আমি ম্যাগনিটিউড যেহেতু নিচ্ছি দুটো ম্যাগনিটিউডের কথা ভাবছি। এটা মাইনাস সিম্বলটা বোঝাচ্ছে নেগেটিভ চার্জ বা ডিরেকশনটা অপোজিট দিক। বাট তাদের মান দুটো কিন্তু সমান। মাইনাস সিম্বলটা অপোজিট ডিরেকশন তুমি ভাবতে পারো, মান দুটো কিন্তু তাদের সমান। এটা ও বিন্দু, এইটা ডিস্টেন্সটা হচ্ছে এল, এখান থেকে এই ডিস্টেন্সটাও হচ্ছে আমার এল, তাহলে টোটাল ডিস্টেন্সটা আমার 2l। এদের যদি লম্ব ডিস্টেন্স বের করতে বলা হয়, মানে এই দুটো ফোর্সের লম্ব ডিস্টেন্স, তাহলে এইটাকে যদি আমি বাবা এক্সটেনশন করি, এটাকে যদি এক্সটেনশন করি, তাহলে এদের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু লম্ব ডিস্টেন্স হবে। তার মানে লম্ব ডিস্টেন্সটা হচ্ছে আমার এইটা, এই জিনিসটা কিন্তু আমার লম্ব ডিস্টেন্স। আমি যদি লাল কালি দিয়ে রাখার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব ডিস্টেন্স। ঠিক আছে, তো এই লম্ব ডিস্টেন্সটা কি হবে, এইখানে থেটা অ্যাঙ্গেল হলে এইখানেও তো থেটা অ্যাঙ্গেলই হবে। এইটা আমার 2l, আর এখানে থেটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে এইখানে যদি হয় তাহলে এখানেও একটা অ্যাঙ্গেল হবে। মানে সরি, এইখানে অ্যাঙ্গেলটা হবে না, একটুখানি ভুল দিয়েছি আমি। এইটার যদি অ্যাঙ্গেল থেটা হয় তাহলে এটা একান্তর কোণে, এখানেও কিন্তু থেটা অ্যাঙ্গেলটা হবে। তাহলে এর অপোজিট যেটা হচ্ছে এই সাইডটা, তাহলে এইটা আমার লম্বের মতো কাজ করছে, তাহলে লম্ব সাইডটা আমার হয় অতিভুজের কি হয় সাইন থিটা। তো এই জিনিসটা আচ্ছা, এবার যদি বলা হয় যে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বলের মান কত, না এক্ষেত্রে কিন্তু লব্ধি বল, এক্ষেত্রে লব্ধি বলটা কিন্তু আমি বলবো 0। ঠিক আছে, কেন লব্ধি বলটা 0? না, লব্ধি বল 0 থাকা সত্ত্বেও কিন্তু টর্ক থাকতে পারে। কি করে লব্ধি বলে 0 হচ্ছে, কারণ এই বল দুটোর মান কিন্তু সেম এবং অপোজিট ডিরেকশন যেহেতু হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার লব্ধি বলটা আসবে কিউ ই মাইনাস কিউ ই, তাহলে সেক্ষেত্রে কিন্তু 0। তাহলে আমি বলতে পারি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল 0 হয়। সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু উপর লব্ধি বল 0। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের উপর তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বলটা কিন্তু তাহলে আমার 0। এই রেজাল্টটা এখান থেকে কিন্তু আসছে। তো যাই হোক, এই জিনিসটা গেল। তাহলে শুধুমাত্র টর্ক ক্রিয়াশীল হচ্ছে, সমান সমান্তরাল বিপরীতমুখী বল হচ্ছে। তো এই টর্কের মান যেটা আমার আসবে, টর্কের মান সেটা কিন্তু আসবে টর্কের যে কোনো একটি বল, টর্কের যে কোনো একটি বল ইনটু বল দুটির ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। এই জিনিসটা লম্ব দূরত্ব, এটাই প্রথমে বললাম। তাহলে এক্ষেত্রে লম্ব দূরত্ব আমার ছবিটা যদি আরেকবার তোমাদের দেখাই, তো এইটা আমার লম্ব দূরত্বটা, আর এই দুটো বলের মান। তাহলে যে কোনো একটা মান, আমি এটাকে টাও দিয়ে লেখা হয়, আমি টাউটা বাবা এইভাবেই লিখি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তো টাও সমান সমান কিউ ইন্টু ই ইন্টু লম্ব দূরত্বটা আমি এইটা নাম দিয়ে দিয়েছি। এটা এসি যদি হয় তাহলে আমার এটা আসছে 2l সাইন থিটা। এইটা আমার হচ্ছে সেই লম্ব দূরত্বের মানটা। তো কিউ ইন্টু এটা কিন্তু আমার কিউ ইন্টু ই 2l সাইন থিটা। তো আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, এটাকে লিখছি 2ql, এটাকে একসাথে দিলাম, দেওয়ার পর আমি দিলাম ই সাইন থিটা।
তো এইটুকু জিনিসটা আমার পি, এইটুকু জিনিসটা আমার পি মানে ভ্রামক, তাহলে পিই সাইন থিটা। আচ্ছা পিই যদি সাইন থিটা হয়, যেহেতু এটা টর্ক এসছে, টর্ক যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, পি ক্রস ই, টাও যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে টাও সমান সমান পি ক্রস ই, কারণ এইটা অবশ্যই একটা ক্যাপ আসবে। তো এটাকে যদি তুমি ভাঙো তাহলে এই জিনিসটা কিন্তু আসছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ভ্রামকটা যদি একটা অ্যাঙ্গেল করে থাকে, যেমন এক্ষেত্রে ভ্রামকের ডিরেকশন কিন্তু, এক্ষেত্রে ভ্রামকের ডিরেকশনটা কিন্তু এই দিকে হচ্ছে, মানে এই দিকে ভ্রামকের ডিরেকশনটা হচ্ছে, এইদিকে আমার পি এর ডিরেকশন, আর এইদিকে কিন্তু আমার ই এর ডিরেকশন, মানে এই দিকে ইটা রয়েছে। তাহলে পি ক্রস ই মানে তুমি এইভাবে ঘুরছো আর কি, মানে মানে অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী ঘুরছে, তাহলে পি ক্রস ই করলে কিন্তু তোমার ডিরেকশনটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে। তো এটার তাহলে যদি ভেক্টর কোয়ান্টিটি অনুযায়ী যদি এটাকে, এইটা যদি ই ডিরেকশন হয়, তো যদি আমার পি ডিরেকশন হয়, এই আর কি, এইভাবে যেহেতু ঘুরছে তো থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে কিন্তু এটার যে ম্যাগনিটিউডটা আসবে সেটা কিন্তু এর উপরও লম্ব, এর উপরও লম্ব, এটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশন হবে, অর্থাৎ এটা কিন্তু উপরের দিকে হবে এক কথায়, এই যেরকম। তো এইটা আমার হচ্ছে পি ক্রস ই, এইটা হচ্ছে আমার টাও ভেক্টরটা। তো এইটা গেল আমার সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মানটা। তো এইভাবে আমরা ভেক্টর কোয়ান্টিটিটা বের করতে পারলাম। এবার একটি স্পেশাল কেস আমরা দেখব। ক্রিয়াশীল টর্কের মানটা তো আমরা দেখলাম, টাও সমান সমান পিই সাইন থিটা এন ক্যাপ, এই জিনিসটা আমরা দেখলাম। তো এবার স্পেশাল কেসের ক্ষেত্রে কি না, 1 নম্বর কেস যদি থিটাটা আবার 0 হয়ে যায়, এটার অর্থ হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আপওয়ার্ড ডিরেকশনে ছিল, এদিকটা আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ছিল, এদিকেই যদি আমার ধরো এখানটায় যদি প্লাস চার্জ, এখানটায় যদি মাইনাস চার্জ, এইরকমভাবেই যদি আমার ভ্রামকের ডিরেকশনটা পি এইরকমভাবেই যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার টাও সমান সমান আসবে 0। এটা কি বলবো, সর্বনিম্ন, এটা সর্বনিম্ন টর্ক বলা যেতে পারে। হ্যাঁ, আর যদি সেটা উল্টোটা হয়, অর্থাৎ থিটাটা যদি ধরো 90 ডিগ্রি হয়ে গেল, এরকম যদি হয়, এক্ষেত্রে কিন্তু আসবে টাও সমান সমান পিই। এটাই কিন্তু সর্বোচ্চ বলবো। এটা ছবিটা কেমন হবে, অর্থাৎ ধরো এগেইন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা উপরের দিকে রয়েছে, এটা ই, আর আমার কিনা এখানে একটা মাইনাস চার্জ, এখানে একটা ধরো প্লাস চার্জ, এইভাবে ধরো ভ্রামকের ডিরেকশনটা রয়েছে, মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, যেদিকে ভ্রামকের ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তো থিটা সমান সমান 90 ডিগ্রি যদি হয়, তাহলে এইটা, তো এই মানটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে আমার সর্বোচ্চ টর্ক। তো এই দুটোই স্পেশাল কেস ছিল এখানে, সেটা আমরা দেখলাম। এবার যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক্স। পরাবিদ্যুৎ বা দেখি ইংরেজিতে তোমার হচ্ছে ডাইইলেকট্রিক বলা হয়, ওটা ব্র্যাকেটে আমি লিখছি ডাইইলেকট্রিক। তো পরাবিদ্যুৎ কোনগুলো, এখানে এরকমভাবে একটা কনসেপ্ট দেওয়া হয়েছে যে যে সমস্ত পদার্থ কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তারা তড়িৎ প্রবহন করতে পারে না, এদেরকে আমরা ইনসুলেটর বলবো, অথবা পরাবিদ্যুৎ অথবা ডাইইলেকট্রিক বলবো। তাহলে যেসব পদার্থে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, যেসব পদার্থে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাহলে এটাই হচ্ছে আমার পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক। তো এই পরাবিদ্যুৎ আমরা দেখব, মানে মুক্ত ইলেকট্রন না থাকার যে ব্যাপারটা সেটা আমরা দেখব। এটা
অণুর অবস্থান অনুযায়ী দুই ধরনের হয়, একটা অমেরুবর্তী অমেরুবর্তী, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে নন পোলার সাবস্টেন্স, অমেরুবর্তী পদার্থ আর কি। আর 2 নম্বর যেটা এসছে সেটা হচ্ছে মেরুবর্তী পদার্থ, যেটাকে পোলার সাবস্টেন্স বলা হচ্ছে। মেরুবর্তী পদার্থ, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে পোলার সাবস্টেন্স। তো ভিডিওটা অনেক বড় হচ্ছে আর কি, তো আমি দেখতে পাচ্ছি তোমরা পুরো ভিডিওটা অনেকেই দেখছো না, হয়তো ইন্টারেস্ট পাচ্ছ না, সেই জন্য দেখছো না। তো যাই হোক, একটুখানি হয়তো ধৈর্য সহকারে দেখলে ভিডিওগুলো ভালো বোঝা যাবে। তো এই অমেরুবর্তী পদার্থ এবং মেরুবর্তী পদার্থর বিস্তারিত আলোচনা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক।